দেখেন তো দেখা যাচ্ছে কিনা আমার, দেখা যাচ্ছে? ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, শিরোমণি ফুলতলা, খুলনা। আজ আবার তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে হাজির। আজ অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কিছু শিখন তোমাদের দিব। তোমরা মনোযোগ সহকারে এইগুলো শিখে নিবে, খাতায় লিখে নিবে, বাসায় বা এখনই বই খুলে এগুলো দেখে নেবে। করোনার সময় তোমরা স্কুলে আসতে পারছো না, বাড়িতেই অবস্থান করছো। এই বাড়িতে অবস্থান করে অনেকেই পড়াশোনা কম করছো, অন্যান্য বিষয়ের দিকে ঝুঁকে যাচ্ছ। সেজন্য সরকার আমাদেরকে বলছেন কমপক্ষে 2 থেকে 5 মিনিট সময় তোমাদেরকে মাদকের উপরে আলোচনা করতে, যাতে এই সময়ে কেউ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, আত্মীয় স্বজন বা অন্যান্য কোনো লোকের পাল্লায় তোমরা মাদক আসক্ত হয়ে না যাও। কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ, দেশের চালিকা শক্তি। যুবকরাই দেশের চালিকা শক্তি, বা ছাত্ররাই দেশের চালিকা শক্তি। তোমরাই একসময় দেশের হাল ধরবে। এখন তোমরাই যদি মাদকে আসক্ত হয়ে যাও, তাহলে তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। তোমাদের শরীরে যদি শক্তি না থাকে, কাজ করবে কোথায়, কিভাবে দেশের কাজ করবে, কিভাবে বা দেশকে কিভাবে সামনের দিকে আগায় নিয়ে যাবে? তরুণরাই বেশি পরিশ্রম করতে পারবে। আর বাংলাদেশকে তরুণের দেশ বলা হয়। পৃথিবীর অনেক দেশ আছে, যে কোনো দেশকে কিন্তু তরুণের দেশ বলা হয় না। বাংলাদেশে এই বয়সে ছেলে মেয়ের সংখ্যা বেশি। জাপানে বৃদ্ধর দেশ, ওদেরকে বলা হয় বৃদ্ধ। ওদের ছেলে মেয়ে কম, এক যা হয়েছে আগে ওইটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু নতুন করে আর হচ্ছে না, নতুন করে হতে আবার সময় লাগছে। আর আমাদের সার্বক্ষণিক প্রতিদিনই কিছু না কিছু জন্মগ্রহণ করছে, এবং এরা তরুণের দেশ বলা হয়। যাই হোক, তা তোমাদেরকে মাদক বলতে আমরা যে জিনিসগুলো আমাদের তাৎক্ষণিক একটা নেশা সৃষ্টি করে, তাৎক্ষণিক একটা শরীরে উত্তেজনা বা শক্তি বৃদ্ধি করে, সেইগুলোকে আমরা সাধারণত মাদক বলি। তা সর্বনিম্ন মাদক হলো বিড়ি, সিগারেট, চুরুট। এইগুলো দিয়েই শুরু হয়। আস্তে আস্তে হিরোইন, ইয়াবা, গাঁজা এইগুলো ধরে। প্রথমে বিড়ি সিগারেট দিয়ে শুরু হয়। এখন ইয়াবার চেয়ে শক্তিশালী মাদক এসে গেছে, তার নাম হলো আইস। আইস, এটা অনেকেই জানে না। সাদা ধরনের দেখতে, নামটা আইস। তোমাদের অনেকে কি করতে পারে, আসো সাদা আইসক্রিম খাওয়ায়, এরকম বলে বলে তোমাদের এই নেশা সৃষ্টি করতে পারে। কিন্তু এই ধরনের নেশার থেকে দূরে থাকার জন্য ওইটা মনে করবে এইটা আমাকে আদর করে বা বেশি ভালোবেসে খাওয়াচ্ছে, এইটা আইস না, মানে আইসক্রিম না। স্বাভাবিক যে আইসক্রিম বা এইটা সেই জাতীয় কিছু না, এইটা হলো নেশা জাতীয় আইস। দেখতে সাদা, এই জন্য এর নাম আইস। আর ইয়াবা, হলুদ, লাল বিভিন্ন ধরনের এখন ট্যাবলেট বেরোচ্ছে। আগে যে ধরনের ট্যাবলেট বেরোতো যে কালারের, ধরা পড়ার জন্য এখন কিন্তু অন্য ধরনের কালার চেঞ্জ করছে, যাতে বুঝতে না পারে এটা ইয়াবা, শুধু উপরে কালারটা চেঞ্জ করে দিচ্ছে। তারপরেও এটা মরণঘাতী একটা নেশা জাতীয়। একবার কেউ যদি এটা সেবন করে, সে সারা জীবনই সেবন করে যেতে হবে। যাই হোক, তোমরা এই পথে কেউ যাবে না। আমি আশা করব যে আমাদের ছাত্রছাত্রী যারা, শুধু ছেলেরা নেশা করে বা নেশাগ্রস্ত হয় তা না, মেয়েরাও কিন্তু নেশাগ্রস্ত হয়। মেয়েরাও মাদকাসক্তিতে
আসক্তিতে জড়ায় যায়, তাহলে মেয়েদেরকেও আমি সবাইকে বলছি, আমার শিক্ষার্থীদের বলছি, সবাই এর থেকে দূরে থাকবে। এই ব্যবসা এর সঙ্গে জড়াবে না। আমি খাই না, কিন্তু এই ব্যবসার সাথে জড়িত, এইটাও করা যাবে না। আমি নিজে খাবো না, অন্যকে এটা খেতে দেব না। আমার প্রতিজ্ঞা থাকবে তাই। দেশে এই ধরনের জিনিস ঢুকতে দেব না। হ্যাঁ, আমাদের দেশে পাহাড়ি এলাকায় তামাক তৈরি হয়, আফিং তৈরি হয় আফগানিস্তান, এরকম বিভিন্ন দেশের থেকে এগুলো আমাদের দেশে আসে বিভিন্ন চুরাই পথে। এর বাহক হিসাবে তরুণ সমাজের ছেলেমেয়েরা যায় বিভিন্ন আস্তানায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্তোরাঁ, এগুলো বিভিন্ন ক্লাবে এইগুলো সরবরাহ করে। তা সেইগুলোর বাহক যাতে তোমরা না হও বেশি টাকার লোভে, এই জন্য সরকার আমাদেরকে তোমাদের কিছু পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শগুলো দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা করব যে বাংলাদেশ এবং বিভিন্ন সংস্থা আছে, অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে বাংলাদেশ এবং এর বিভিন্ন সংস্থা আছে, সেই সংস্থাগুলো জানতে হবে। যেমন আমাদের আঞ্চলিক সংস্থা আছে সার্ক, তোমরা জানো 7টি, এখন 8টি। আফগানিস্তানও এসে গেছে। হ্যাঁ, আফগানিস্তানও এসে গেছে। তাহলে আগে ছিল 7টি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত, আর এখন হলো 8টি রাষ্ট্র নিয়ে এই সার্ক গঠিত। তাহলে এই সার্কটা কি, যে একটা রাষ্ট্র পৃথিবীতে, এই পৃথিবীর নামক একটা গ্রহ আছে, যে গ্রহটায় মানুষ বাস করে, উদ্ভিদ এবং প্রাণী বাস করে। অন্য কোনো গ্রহে কিন্তু মানুষ বা উদ্ভিদ প্রাণী বসবাস করতে পারে না, কারণ সেই সমস্ত গ্রহে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো বাতাস, হিলিয়াম, ক্রিপ্টন, নিয়ন, অর্গন এইগুলো নাই। হ্যাঁ, তাই এইগুলো শুধুমাত্র পৃথিবীতে আছে, পৃথিবী নামক গ্রহ। এই জন্যে আমরা পৃথিবীতে বসবাস করি। তা পৃথিবীতে অনেকগুলো দেশ আছে। এই পৃথিবীতে যতটা ভূভাগ আছে তার কিন্তু 4 ভাগের 3 ভাগ হলো জলরাশি আছে। তাহলে জলরাশি কিন্তু অনেক অনেক বেশি। জলরাশি 3 ভাগ জলরাশি আর 1 ভাগ হলো ভূখণ্ড। সেই 1 ভাগের ভিতরে আবার 195টি রাষ্ট্র বই পুস্তকে এসে গেছে। 100, কিন্তু রাষ্ট্র আরও বেশি আছে। 195টা তোমাদের বইতে আছে যে 195টি রাষ্ট্র আছে। তো এই 195টি রাষ্ট্রের ভিতরে বাংলাদেশও একটি। তাহলে একটা রাষ্ট্র কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারে না, একজন আরেকজনের সাহায্য নিয়ে চলতে হয়। যেমন বাংলাদেশ ছোট ক্ষুদ্র স্বল্পোন্নত ছিল, এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাহলে এইটাও কিন্তু বিদেশের সাহায্য লাগবে। আমাদের দেশে সম্পদ আছে অনেক, কিন্তু আমরা এইটার ব্যবহার সঠিক করতে পারি না। আমাদের কারিগরি জ্ঞান কম, আমাদের বিজ্ঞানের উন্নতি সাধন কম হয়েছে। এই জন্য আমাদের দেশে খনি আছে, খনির থেকে আমরা তেল উত্তোলন করতে পারি না। তেল উত্তোলন করতে গেলে বিদেশি কোম্পানির সাহায্য নিতে হয়। তখন বিদেশি কোম্পানিরা কি করে, আমাদের উপরে একটা শর্ত আরোপ করে যে এত% আমাদের দেয়া লাগবে আর আপনি পাবেন এত%। তাহলে আমাদের যদি বিজ্ঞানে বা কারিগরি জ্ঞান থাকতো, তাহলে আমরা নিজেরাই উত্তোলন করে আমাদের দেশ এতদিন আরও উন্নতি হতে পারত। যাই হোক, তাহলে এই আঞ্চলিক সহযোগিতার ভিতরে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, নেপাল, এরকম এই দেশগুলো নিয়ে আমাদের আঞ্চলিক সহযোগিতা গঠিত হয়েছে। এর নাম হলো সার্ক। সার্কের সদস্য আমরা, বাংলাদেশও অন্যতম একজন সদস্য। তাই এরপরে আছে বিভিন্ন সংস্থা আছে। তাহলে আমরা একটা সংস্থার নাম বলবো যে ইউনিসেফ। ইউনিসেফ তোমরা নাম শুনেছো, সবাই জানো ইউনিসেফ। তাহলে ইউনিসেফ এটা আমি লিখি, তাহলে তোমরা বুঝতে পারবো। UNICEF, ইউনিসেফ। তাহলে ইউনিসেফ হলো একটা আন্তর্জাতিক সংস্থা। এটা হলো একটা আন্তর্জাতিক সংস্থা। পৃথিবীর ভিতরে যে 195টি দেশ আছে, এদের ভিতরে কিছু আঞ্চলিক সহযোগিতা আছে, কিছু আন্তর্জাতিক আছে। তো এই আন্তর্জাতিক সহযোগিতার ভিতরে আছে ইউনিসেফ। তাহলে ইউনিসেফের পুরো অর্থ তোমাদের জানতে হবে। ইউনিসেফ, এই ইউতে হলো ইউনাইটেড, এন হলো নেশান, ইউনাইটেড নেশন, আইতে হলো তোমার
ইন্টারন্যাশনাল, ওই যে আন্তর্জাতিক বলেছি ইন্টারন্যাশনাল, আর সিতে হলো চিলড্রেন্স, আর ইতে হলো এডুকেশন ফান্ড, ফান্ড। তাহলে ইউনিসেফ, এই অ্যাব্রিভিয়েশনগুলো জানতে হবে, তোমার বাস্তব জীবনে লাগবে। তাহলে আমি এটা লিখে দিই, ইউনাইটেড UNITED, একটু কাটা লিখি, ইউনাইটেড নেশনস, NATIONS, নেশনস, ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল, INTR, ইন্টারন্যাশনাল, NATION, ইন্টারন্যাশনাল, চিলড্রেন্স, CHILDRENS, চিলড্রেন্স, হ্যাঁ, ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এটা হলো ইমার্জেন্সি, জরুরি। তাহলে জাতিসংঘ জরুরি শিশু তহবিল, হ্যাঁ, ইমার্জেন্সি, তাহলে ইমার্জেন্সি, EMER, জেন্সি, GNCY, ইমার্জেন্সি ফান্ড, FUND, ইমার্জেন্সি ফান্ড। এটা লিখে নাও, খাতায় লিখে নাও, তোমরা সবাই খাতায় লিখে নাও। ইউনিসেফ, তাহলে ইউনিসেফ সম্পর্কে তোমার একটু জানতে হবে যে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, বাংলা হলো জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল, জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। তাহলে শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বের উন্নত দেশগুলো চিন্তা করছে যে শিশুদেরকে কিভাবে রক্ষা করা যায়, এই জন্য তারা ইউনিসেফ গঠন করে। তাহলে ইউনিসেফের উদ্দেশ্য হলো কি, যে জরুরি অবস্থায় কিভাবে শিশুদেরকে আমরা রক্ষা করতে পারি, তাদের জন্য একটা ফান্ড গঠন করতে হবে। তাহলে এই ফান্ড শিশুদেরকে খাদ্য সরবরাহ, পুষ্টি, রোগবালাই হাত থেকে রক্ষা করতে হবে, এই রকম উদ্দেশ্য নিয়েই এটা গঠিত হয়। এইরকম আরও সংস্থা আছে, যে সংস্থা হলো ইউনেস্কো, হ্যাঁ, ইউনেস্কো, UNI, আমি লিখে দিই ইউনেস্কো, ইউনেস্কো, NESCO, ইউনেস্কো। এইটা হলো আরেকটা আন্তর্জাতিক সংস্থা, যে ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা, এটা সামাজিক সংস্থা। এর অ্যাব্রিভিয়েশনগুলোও তোমরা জানবে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনাইটেড, এটা লিখে দিই UNITED, ইউনাইটেড নেশনস, NATIONS, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, EDUCATIONL, এডুকেশনাল, সায়েন্টিফিক, SCIENTI, সায়েন্টিফিক, FIC, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, AND অ্যান্ড কালচারাল, সিতে হলো কালচারাল, CULTURAL, কালচারাল অর্গানাইজেশন, ORGA, NIZATION, অর্গানাইজেশন। তাহলে এইগুলো তোমরা অ্যাব্রিভিয়েশন মনে রাখবে। এই অ্যাব্রিভিয়েশন মনে রাখলে তোমার দুইটা সুবিধা হবে, তুমি বিভিন্ন জায়গায় এইগুলো ভাইভাতে ধরবে, রিটেনেও আসবে পরীক্ষায় প্রতিযোগিতামূলক, যে ইউনিসেফের পুরো অর্থ বলো, ইউনেস্কোর পুরো অর্থ বলো। তাই এইগুলো হলো এক একটা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে আরও আসছে তোমার সংস্থা, সেই সংস্থাগুলো তোমার একটা হলো FAO, হ্যাঁ, FAO, এটার নাম হলো FAO, হ্যাঁ। FAO হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার
অর্গানাইজেশন। তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তাহলে আমরা এটার পুরো অর্থ লিখি, ফুড, FOOD, ফুড অ্যান্ড এগ্রিকালচার, এগ্রি, AGRI, এগ্রি, CUL, TURL, এগ্রিকালচার অর্গানাইজেশন, ORGANIZATION, অর্গানাইজেশন। তাহলে ফাও ধরা হয়। ফাও কি? ফাও হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এগ্রিকালচার অর্গানাইজেশন। যে ফুড অ্যান্ড এগ্রিকালচার, কালচারাল না, এগ্রিকালচার, TURE, এগ্রিকালচার অর্গানাইজেশন, কালচারাল। তাহলে এইগুলো সম্পর্কে তুমি জানবে। কি কি জানবে? এর বৈশিষ্ট্য, কি কি কাজ করে। তাহলে ফাও করে কি? যে খাদ্য, শিশুদের জন্য খাদ্য বা বিশ্বের বিভিন্ন দেশের জন্য খাদ্য মজুত করে। যে এক দেশে খাদ্য উৎপন্ন অনেক বেশি হলো, আরেক দেশে খাদ্য উৎপন্ন কম হলো, তাহলে এই খাদ্যটাকে আমি সুষম বন্টন করব, সুষম বন্টন। যে এটা এই সংস্থার কাজ, যে এই দেশে খাদ্য উদ্বৃত্ত আছে, সেই খাদ্যটাকে যে দেশে